12 বছর বয়স, আমি ক্লাস 7-এ পড়ি। ওই মুহূর্তে আমার হাজব্যান্ড আমাকে আমার স্কুল থেকে জোর করে ধরে নিয়ে এসে সে আমাকে বিয়ে করে, বা এক রাতে একদিন মানে আমাকে আমার ফ্যামিলিকে খবর দিয়ে নিয়ে এসে আটকে রেখে সে আমাকে বিয়ে করে। তো রেজিস্ট্রি করার পরে সে আমাকে আবার আমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসে। ওদিনই দিয়ে আসার পরে সে আবার 3 দিন পরে আমার বাবার বাড়ি আমাকে দেখতে যায়। আমি তখন অনেক ছোট, আমি বুঝি না আসলে হাজব্যান্ড কি, তার সাথে আমার কি একটা সম্পর্ক এটা আমি জানি না। তো সে গেছে 3 দিন পরে আমার ওইখানে আমার বাবা মা সবাই তাকে মেয়ের জামাই হিসাবে সম্মান করছে। তারপর 10 দিন পর আমাকে অনুষ্ঠান করে উঠায় নিয়ে আসছে। হ্যাঁ, ফ্যামিলি অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু তাদের তো অন্যরকম একটা দাপট ছিল টাঙ্গাইলে, যার জন্য আমার ফ্যামিলি মানে ওইরকমভাবে কিছু করতে পারেনি। সে অবশ্যই সে আমাকে সেই মর্যাদা রাখছে। আমি হচ্ছে মানে বউ হয়ে আসছি, মানে এটা আমার মনে হয় না যে আমি এখনো বউ হয়েছি বা বউ হয়ে শ্বশুরবাড়ি চলে আসছি। বিয়ের পরের দিন, বৌভাতের দিন, সকালবেলা তো আমার শ্বশুরবাড়ি অনেক আমের বাগান। আমি সকালবেলা ঘুম থেকে উঠা আম গাছে আম পাড়তেছি। তো আমার এক ননদ বলতেছে যে ভাই ভাবি আম গাছে উঠছে, আম পাড়তেছে। তো আমার শাশুড়ি বলতেছে, বৌমা তুমি আম গাছে কেন, তুমি তো বউ, তুমি আম খাবে, আমাকে বলো আমি দিব, নামো তাড়াতাড়ি গাছ থেকে। হ্যাঁ, তো উনি যে ওনার ছেলেকে বলছে, ওনার ছেলে যায় আমাকে আম গাছ থেকে নামাইছে। হ্যাঁ, তো যাই হোক, এভাবে মানে আমার সংসার লাইফ শুরু। তো আমি তখনও আসলে কিছু বুঝতাম না, সারাদিন থাকতাম, রাত হলে কান্না করতাম, চলে যাব চলে যাব, আমি কেন থাকবো, আমি থাকবো না। তো ও সারাদিন আমার বাইকে নিয়ে ঘুরতো বেড়াইতো। রাতে আইসা যখন ঘুমাইতাম, শাশুড়ি পাশে থাকতো, শাশুড়ি আমার সাথে ঘুমাইতো, শাশুড়ি চলে যাইতো, শাশুড়ি চলে যাওয়ার পরে তখন আমার হাজব্যান্ডে ঘুমাইতো। এভাবে বেশ 3-4 মাস কাটা যাওয়ার পরে তখন আমাদের সাথে একটা মানে গুড রিলেশন তৈরি হয়। হ্যাঁ, তো আমি আসলে এই আমার সংসার লাইফে আমি অনেক হ্যাপি ছিলাম। তারপর আমার একটা কন্যা সন্তান জন্ম হয়, ইশরাত জাহান আশা। ও মেয়েটা হওয়ার পরে অনেকটা চেঞ্জ হয়ে গেল, রাজনৈতিক পথে ছিল সে অনেক দিন। হাজব্যান্ড হিসেবে সে আমাকে অনেক সম্মান এবং কি শ্রদ্ধা করতো। শুধু সে আমার হাজব্যান্ডে ছিল না, আমি তার কাছে বাবার আদর, মায়ের আদর, ভাই বোনের আদর, স্বামীর আদর সব পাইছি তার কাছে। তার মাঝে আমি সবটাই খুঁজে পাইছি। এমন কোনো মনে হয় না যে আমার মানে কোনো চাওয়া পাওয়া অপূরণ সে রাইখা গেছে, এরকম আমার মনে হয় না। আর আমিও তাকে ওই মুহূর্ত থেকে ঠিক মানে আমার বাচ্চা হওয়ার পর থেকে সে যে আমার হাজব্যান্ড, তখন মানে আমি বুঝতে শুরু করলাম যে সে আসলে আমার একটা হাজব্যান্ড, বা আমিও তাকে ওইভাবে সম্মানটা করতাম। আমার পাশের বাসা যখন সে ছিল, ওইখানে থাকতো, তখন আমি একদম ছোটো আপা, আমি মানে প্যান্ট পরি বা পরি না এমনটা সময়। তো ওই পাশের বাসার একটা মেয়ে আর আমি দুজনে খেলতাম। সে আমাকে মানে আমাদের বাসায় এসে সে গোসল করতো। আমার দাদা ছিল হেডমাস্টার, আমাদের এলাকাতে একটা টিউবওয়েল ছিল। তো সব এলাকার লোকজন আমাদের টিউবওয়েলে কাপড় কাচতো, পানি নিত গ্রামের ভিতরে। তো মেহমানরা গেলেও আমাদের ওইখানেই গোসল করতো। তো পাশের বাসা যে ছিল, ও আমাদের বাসায় গোসল করতো, যাইতো আমাদের অনেক মানে আমাকে আর কি। আর ওর যে বাসায় ছিল, ওই বাসার একটা মেয়ে ছিল আমার সাথে, দুজন বান্ধবীর মতো ছিলাম। তো ওর সাথে মানে থাকতাম, ওরেও আদর করতো অনেক, আমারও অনেক আদর করতো। মানে আমার হাজব্যান্ড আমাকে গোসল করাই দিছে। তারপরে হচ্ছে আমি তো রেশমি চুড়ি পছন্দ করতাম, ওই মেয়েকেও রেশমি চুড়ি কিনে দিচ্ছে, আমাকেও কিনে দিচ্ছে। তারপরে আপনারা মাটির হাঁড়ি পাতিল ওই মেয়েটাকেও দিচ্ছে, আমাকেও দিচ্ছে। তখন ওনার বয়স আনুমানিক হয়তো মানে আসলে অতটা বলতে পারতেছি না যে কেমন হতো, আমি ম্যাচুয়েট আর কি। তা আমি অনেক ছোট, তার সাথে আমার বয়সে অনেক ডিফারেন্স ছিল। তারপরেও আমি মানে হ্যাপি সুখী ছিলাম তার সাথে আমার লাইফটা। আমি এসএসসি দিয়েছিলাম, কিন্তু এসএসসি পর্যন্ত এলাও হতে পারি নাই, আমার পড়াশোনাটা আর হয় নাই। লাইফটা এলোমেলো হয়ে গেল, তখন আর পড়াশোনার চিন্তা ভাবনা করতে পারলাম না। মানে মাঝখানে একটা কালবৈশাখী ঝড় এসে আমার সংসারটা তছনছ করে দিল। এখন আসলে জীবনের লড়াইটা, বাচ্চা আছে, আমি আমার 2টা মেয়ে বিয়ে দিছি। বড় মেয়ের জামাই সেনাবাহিনীতে জব করে, ছোট মেয়ের জামাই এলজিটিতে জব করে। এখন ছেলেটা ক্লাস 7-এ আছে। ওরে নিয়ে আমার লাইফটা আর কি। আমি ওকে সেটেল করতে পারলে, কোথাও ওকে মানুষের মতো মানুষ করতে প্রতিষ্ঠিত করতে পারলেই মানে আমার সফলতাটা হবে আর কি, কাজে লাগবে। আমার এখন বয়স হচ্ছে আপু 36। আমার বড় মেয়ে হচ্ছে অনার্স 2nd ইয়ার। আমার ইচ্ছা ছিল আমি পড়াশোনা করব,
আমি নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু পারিনি আপা। ছেলে আছে, ওর স্কুল, এই আপনার সংসারে রান্নাবান্না এইসব নিয়েই আমি সময়টা কাটাই। আমার মেয়ের জামাইদের বয়স এরকম না, একটার বয়স হচ্ছে আপনার 20, আরেকটা 24। অনেক সুন্দর একটা জীবন ছিল। আসলে সব কিছু এলোমেলো হয়ে গেল, এটা কখনোই ভাবি নাই যে এরকম এলোমেলো হবে। আর আমার হাজব্যান্ড অন্য মনের একটা মানুষ ছিল, সেও আমাকে অনেক ভালোবাসতো। তার মানে মনে হয় পুরো পৃথিবীটাই আমি ছিলাম তার কাছে। সে সব সময় আমার চোখে চোখে রাখতো বা বলতো, তুমি কোথায়, কি করতেছো? আমি তো আসছি বাসায়। সে যখনই খাবার খাইতো, তার হাতের এক লুকমা খাবার না খাইলে মনে হয়তো কি যে আমি মনে হয় কোনো কিছু খাইনি, এখনও আমি না খাই আসছি। আমার এমনটাই লাগতো আপা। লুকমা হলো আমার মুখে তুলে দিত যে নাও তুমি খায়া যাও। মানে আমার হাজব্যান্ড যেদিন মারা যাবে সেদিন সকালবেলাও আমাকে, মানে আমি 11টার সময় শুয়ে আসছি, তো আমার অনেক খারাপ লাগতেছে। তো ছেলেটাকে নিয়ে শুয়ে আসছি, তো আমাকে বলতেছে উঠো, হাতে ধরে টানতেছে, বলে উঠো, যাও তুমি গোসল করে আসো, তোমার ভালো লাগবে। আমি বলছি না, আমার না অনেক খারাপ লাগতেছে, মনে হয় আমার বুকে যেন কি চাপা দিয়ে আসছে। তো সে বলতেছে যে যাও একটু গোসল করো। আর উনি গোসল করলে আমি যদি না থাকতাম বাথরুমে, তাহলে মনে হয় ওনার গোসলটা মানে পরিপূর্ণ হতো না। প্রত্যেক দিন গোসলের সময় আমার বাথরুমে ওনার সাথে থাকতে হতো, ভিতরে শুরু থেকে তার সাথে আমার থাকতে হতো। না হয় বলতো যে আমার গোসল কিন্তু হয় নাই আজকে, ওই আমি মানে করি নাই, আমি শরীরে একটু করাতে নেই, একটু শরীরে সাবান দিয়ে দেই নাই, এর জন্য তার গোসল হয় না। একটু হলে তারা আমার কোথাও না কোথাও সাবান লাগাইতে হতো। পরে সেদিন মানে আমাকে পরে পানি ছাড়া দিয়ে আমাকে হাজব্যান্ড জোর করে নিয়ে যায়, বলতেছে চলো গোসল করে দিয়ে। তো সেদিন আমি আপা গোসল করি নাই। 14 বছর লাইফ সংসার তার সাথে আমার ছিল। আমার 2টো মেয়ে, একটা ছেলে ছেলেটা 2 বছর হওয়ার পরে তখন আপনার হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিদি সরকার, হাসিনা থাকা অবস্থায় আমার হাজব্যান্ডকে গুলি করে আমার বাসার সামনে আমার প্রতিষ্ঠানে মাইরা ফেলাইলো। তখন আমার বয়স 25। আমার লাইফে আমি এতটাই আসলে কি বলবো, মানে একটা 25 বছরের একটা মেয়ে, সে কিন্তু পড়াশোনা তার শেষ হয় না, আর আমার সংসার লাইফ অলরেডি শুরু হয়ে গেছে। আর ওই মুহূর্তে আমি কিন্তু বিধবাটা হয়ে গেছি। এরা যেভাবে নির্মমভাবে আমার হাজব্যান্ডকে মারছে, আমার চোখের সামনে একটা হাজব্যান্ড ওয়াইফ, একটা ওয়াইফের সামনে যদি হাজব্যান্ডকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়, তার থেকে কষ্টকর পৃথিবীতে কিন্তু আর কিছু হয় না, হয়। কিন্তু আমি আজও আমার হাজব্যান্ডের বিচার পাইনি। হয়তো ভবিষ্যৎ কি হবে সেটাও জানি না, তবে এটুকু আশা করি যে আমার বিএনপি সরকার ক্ষমতায় আসলে অবশ্যই আমি আমার হাজব্যান্ডের হত্যার বিচার পাবো, ইনশাল্লাহ।